আলো শুকনো মুখে স্বামীনের দিকে তাকায়। স্বামী তার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলে ওঠে, তুমি আমার ইমোশন নিয়ে ভাবছো আছিয়া? আলো বরাবর রিকোয়েস্ট করতেই থাকে চাইনিজ লোকটাকে। স্বামীন ধস্তাধস্তি বন্ধ করে আলোকে ঠান্ডা গলায় বলে, একদম ওর কাছে অনুরোধ করবে না, একদম না। আলো স্বামীনের দিকে তাকায়। স্বামীনকে অস্বাভাবিক শান্ত লাগছে এখন। এমন সময় সেখানে একটা পুলিশ ভ্যান চলে আসে। চাইনিজ লোকগুলো স্বামীনকে ছেড়ে দিয়ে আতঙ্কিত মুখ নিয়ে আশেপাশে তাকায়। কপসগুলো বের করে আসে। চাইনিজ গ্যাং পালানোর পথ খুঁজে পায় না, এসে সব কয়টাকে ধরে ফেলে কপসগুলো। অফিসার স্বামীনের দিকে তাকে বিনয়ের সাথে বলে, এক্সট্রিমলি সরি ম্যান, আপনারা লোকেশনটা বুঝতে একটু সময় লেগেছে। স্বামী গায়ে ঝাড়া দিয়ে বলে, আপনাদের দেশে এসব হচ্ছে সিরিয়াসলি অবিশ্বাস্য। পুলিশ অফিসার লজ্জিত ভঙ্গিতে বলে, স্যার এখানে চায়না টাউনে কিছু লোক খুব উগ্র, ওদের কন্ট্রোল করা মুশকিল, আর তার উপর একটু ট্যুরিস্টদের চাপ একটু বেশি। এই যে এগুলো দেখছেন, এরা পেশায় মেছো, লুকিয়ে লুকিয়ে নিথিন বিজনেস করে। এরা রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে, সবগুলো হারামজাদা। আমরা লজ্জিত। স্বামীন হেসে পুলিশ অফিসারকে বলে, ইটস ওকে। তারপর ঘুরে চাইনিজ দলপতি মুখোমুখি দাঁড়ায়। দলপতি হাত থেকে থাবা মেরে আলোর লকেটটা নিয়ে বলে, এটা আমার বইয়ের। আলো অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছে। চাইনিজ গ্যাংকে ফ্যানে তোলা হলো। আলো সাহস পেয়ে এক নাগারে কিছু গালাগাল দিয়ে বলে চাইনিজ লোকগুলোকে। পুলিশের লোকগুলো আলোর দিকে অবাক চোখে এক পলক তাকিয়ে চলে যায়। স্বামীন ঘুরে আলোর দিকে তাকায়, বলে, ওদের বাংলায় গালি দিচ্ছ কেন? ওরা তো কিছুই বুঝলো না। আলো প্রায় ছুটে এসে স্বামীনের ডান হাত ধরে উল্টো পাল্টো দেখতে থাকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, আঘাত লাগেনি তো চাকুর? স্বামীন চুপচাপ আলোকে দেখতে থাকে। আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে, পুলিশ কিভাবে টের পেল? স্বামী মৃদু হেসে পকেট থেকে ফোনটা বের করে আলোকে দেখে বলে, ওরা যখন আমাদের দিকে আসছিল তখনই কিছুটা আন্দাজ পেরে এই অ্যাপসে ঢুকে কাছে চেকপোস্ট আমার লোকেশন পাঠিয়ে ফোনটা পকেটে ঢুকিয়েছিলাম। সাবধানে মার নেই। সিঙ্গাপুরের নিয়ম শৃঙ্খলা আইন সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। মোস্ট ডেভেলপড অ্যান্ড সেফটি কান্ট্রি। আলো শুকনো গলায় বলে, কিসের সেফট? রাত এতটাই গভীর না, অথচ কতটা বিপদে পড়তে যাচ্ছিলাম আমরা। এরকম টুকটাক অপরাধী সব জায়গায় ঘুরে বেড়ায় আলো। আর তাছাড়া ড্রাগ অ্যাডিক্টেড এরা এরা এত কিছু ভেবে অপরাধ করতে নামে না। জেলে যাওয়া আসা লেগে থাকে ওদের, তাই ভয় পায় না সহজে। আলো চুপ করে স্বামীনের হাতের দিকে তাকিয়ে আছে। স্বামীন বলে, হাতে কিছু হয়নি আমার, রিল্যাক্স। আলো চোখ সরিয়ে নেয়। স্বামীন রেগে রেগে বলে, ওই চাইনিজটার কাছে তুমি রিকোয়েস্ট করছিলে কেন এত? আমি তো ভেবেছি তুমি কারাতে করবে। কতদিনের শখ আমার তোমার কারাতে দেখার। আলো অবাক চোখে স্বামীনের দিকে তাকায়, বলে, আমি এখনও আতঙ্ক থেকে বের হতে পারছি না। আর আপনি মজা করছেন? ওদের চারজনের হাতে চাকু ছিল, আমি কটা চাকু সামলে দিতাম। আমি এতটাই মাথা মোটা নই। স্বামীন হেসে ফেলে, বলে, এতটাও মাথা মোটা নও? কতটা মাথা মোটা তাহলে? আচ্ছা তুমি তাহলে স্বীকার করলে একটু না একটু হলেও তুমি মাথা মোটা। আলো লজ্জিত মুখটা নামিয়ে রেখেছে। স্বামী মুচকে মুচকে হাসছে। কিছুক্ষণ পর আলো বলে ওঠে, পুলিশ আসবে জেনেও এত মারামারি করার কি দরকার ছিল? শান্ত হয়ে থাকতে পারতেন না? শিওর ছিলাম না আমার সিগন্যাল পৌঁছেছে কিনা, আর ভয় হচ্ছিল। ভেবেছি তোমার গায়ে হাত দিয়ে ফেললে। আলো চোখ তুলে স্বামীনের দিকে তাকায়। স্বামীন আলোর দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে আলোর কাছে চলে যায়। হাতে লকেটটা আলোকে পরিয়ে দিতে দিতে বলে, শাশুড়ি মেয়ে বলার জন্য এতটাই উৎকণ্ঠা? আলো নিশ্চুপ। স্বামীন নরম গলায় বলতে থাকে, যাকে যা ভাবতে পারছো, ননদকে ননদ ভাবতে পারছো, দেবরকে দেবর ভাবতে পারছো, শ্বশুরকে শ্বশুর ভাবতে পারছো, শুধু স্বামীকেই। চুপ হয়ে যায় স্বামীন। আলো স্বামীনের চোখের দিকে তাকিয়ে আছে। স্বামীন প্রসঙ্গ পাল্টে বলে, চলো এখন একটু ধাতস্থ হও, কিছুই হতো না আমাদের। গলা লকেটটা হাতে ধরে রেখে আলো চুপচাপ নিজের বিছানায় বসে আছে।
তার দৃষ্টি শামিনের দিকে। শামিন তার নিজের বিছানায় বসে ইসমানের সাথে ভিডিও কনফারেন্স কথা বলছে। আলোর দৃষ্টি শামিনের থেকেও সরছে না। লোকটা তার নিজের সব কিছুর প্রতি কতটা কেয়ারিং। এই যে আলোকে নিয়ে সিঙ্গাপুর এসেছে, অথচ ঠিকই ভাই বোন বেস্ট ফ্রেন্ড সবার সাথে সময় করে কথা বলছে, পাশাপাশি দলের কাজে সব কিছু সামনে যাচ্ছে। একটু বিরক্ত নেই। হঠাৎ শামিন উচ্চ শব্দ হেসে ওঠে। আলোর ঘোর কেটে যায়। কিছু একটা নিয়ে ইসমামের সাথে হাসাহাসি করছে। আলো দেখতে থাকে এই লোকটা নিজেও এতটা বড় নয়, অথচ ভাইকে সবসময় বাচ্চা ছেলেদের মতো আহ্লাদ করে। ভাই খেয়েছে কিনা, ঠান্ডা লাগিয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা। ইসমামের সাথে কথা বলতে বলতে শামিন একবার আলোর দিকে তাকায়, তারপর নিচু স্বরে বলে ওঠে, তোমার কি অসুবিধা হচ্ছে? আলো মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে, মোটেও না, আপনি কথা বলুন। শামিন আবারও কথা বলতে শুরু করে আর আলো দেখতে থাকে শামিনকে। সকাল সকাল আবারও সেই একই বিব্রতকর পরিস্থিতি পুনরাবৃত্ত। শামিন এবার বেশ বিরক্ত। লিফট কি চুমু খাওয়ার জায়গা? চুমু খেতে থাকা নতুন দম্পতি নিজেরাই বিব্রত হয়ে তাকিয়ে থাকে আলো আর শামিনের দিকে। শামিনের চোখ সরিয়ে নেয়। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আলো শামিনের পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল। শামিন ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে। গাল দুটো লাল হয়ে আছে লজ্জায়। শামিন নিচু স্বরে বলে, আজ পেঁচালে না যে? সবাই আমাকে জঙ্গলি ভাবত। এখানে আসার পর থেকে আপনাকে আমি বিব্রত করে যাচ্ছি। গতকালের লিফটের ঘটনা, রেস্টুরেন্টে ওয়ার্নের ঘটনা, আসলে আমি এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছি না। কখনো নিজের শহরে গণ্ডি বাইরে যাইনি তো, যা দাপিয়ে বেড়ানো। নিজের শহরে বেরিয়েছি। বিদেশের সব কালচার সম্পর্কে ধারণা আমার আছে, তবে চোখের সামনে দেখে সহজেই নিতে পারা মতো মানসিকতা আমার তৈরি হয়নি এখনও। সময় লাগবে হয়তো। তাছাড়া আমার একাডেমি নলেজও খুব কম। আপনি ঠিকই বলেছেন, আমি খালি কলসি। আমাকে ম্যানারলেস মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আমি গ্রাম থেকে উঠে এসেছি, তাই না? সাবলীনভাবে বলে আলো। শামিন আলোর দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে বলে, হিউমন্যতায় ভোগার কিছু নেই। তুমি যথেষ্ট স্মার্ট মেয়ে। এ ধরনের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারাটা স্মার্টনেস বলে কি না জানা নেই, তবে আমার তোমাকে সব দিক থেকে স্মার্ট মনে হয়। আলো চুপ করে থাকে। শামিন বলে, এসো। লিফট এসে গিয়েছে। তারা দুজন ব্যতীত অন্য কেউ লিফটে নেই। শামিন আর চোখে একবার আলোকে দেখে। মেয়েটার মুখটা এমন থমথমে কেন? নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছে, কিন্তু শামিনের তো ও সব কিছুতেই স্বাভাবিক মনে হচ্ছে। এটা ওই মেয়েটাকে কিভাবে বোঝাবে? হঠাৎ আলো শামিনের দিকে তাকায়। দুজন চোখ চোখাচোখি হতেই আলো চোখ নামিয়ে নেয়। শামিন ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। আলো কিছুটা ঘাবড়ে যায়। শামিন আলো অনেকটা কাছে গিয়ে বাঁকা হাসি হাসে। তারপর আলোর শাড়ির আঁচল টেনে আলোর ডান কাঁধে তুলে দিতে দিতে নরম গলায় বলে, আমার কাছে স্মার্টনেসের সংখ্যা ভিন্ন আলো। আমার জীবন সঙ্গিনী হিসেবে যতটুকু স্মার্টনেস থাকা দরকার তার পুরোটাই তোমার মধ্যে আছে। এবার তুমি বলো, তোমার স্বামী হিসাবে আমি যথেষ্ট স্মার্ট কিনা? আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে দেয়। শামিন আলো থেকে কোনো উত্তর আশা করে না। সে বলতে থাকে, এই সিঙ্গাপুর সিটি, এই কালচার, এ দেশীয় ম্যানারস দিয়ে আমাদের দরকার কি আলো? আমার তো ফিরে যাব আমাদের ছোট শহরে। তুমি সেখানেই দাপিয়ে বেরিও। শাড়ির আঁচল ডান কাঁধে তুলে গলাবাজি করে কিংবা সালোয়ার কামিজের ওড়না গায়ে জড়িয়ে নিয়ে হম্বিতম্বি করো। আমার তোমার বর্তমানে জড়তা কিংবা নাদানের মতো জঙ্গি আচরণ গ্রহণ করতে একটু অসুবিধা হচ্ছে না। আমি উপভোগ করছি। প্রকাশ্যে চুমু খাওয়া ওয়ান দেখলে যে কোনো মুসলিম মেয়ে এভাবে রিয়াক্ট করতো সম্ভবত। তাই বলে তুমি জঙ্গলি হয়ে যাওনি। একটা জঙ্গলি মেয়ে কখনো লোন তুলে কিছু তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে রীতিমতো বিজনেস দাঁড়া করানোর চিন্তা করে না। একজন অসম্ভব সভ্য, মুক্ত চিন্তার অধিকারী এবং অদম্য সাহসিকতা মেয়েরাই করবে। আলো থমকে দাঁড়িয়ে থাকে শামিনের কথাগুলো শুনে। এই লোকটা খুব সুন্দর করে কথা বলে। জনগণকে কি এভাবে পটিয়ে নেয় এই মেয়র সাহেব? শামিন আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। আলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনে মনে বলে, আমি নিজেকে এতটা অনুভব করতে পারিনি যতটা আপনি পেরেছেন। তবুও কেন আপনাকে
গ্রহণ করে নিতে আমার এত জড়তা? তবে কি আমি ত্রুটিপূর্ণ ইয়ারশান মির্জা? ডক্টর এনজি হুইল ওয়েন, প্লাস্টিক পুনর্গঠন এবং নান্দনিক সার্জারি, গ্যাংটক সেং হসপিটাল, সিঙ্গাপুর। স্বামীর ম্যাগাজিনটা উল্টে পাল্টে দেখছে। আলো চুপচাপ বসে আছে। কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু স্বরে বলে উঠে, ডক্টর কি মহিলা? হ্যাঁ মহিলা। কেন? স্বামীন আলোর দিকে তাকায়। আলো মাথা নেড়ে বলে, এমনি জিজ্ঞেস করলাম, নাম দেখে বুঝতে পারছি না। স্বামীন আবারও ম্যাগাজিনের চোখ রাখে। আলো আর চোখে স্বামীনকে দেখছে। আজ স্বামীন একটা কালো রঙের শার্ট পরেছে, সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে তাকে। স্বামীন ম্যাগাজিনটা রেখে আলোর দিকে তাকিয়ে বলে, খাবে কিছু? কোনো পানীয় নিয়ে আসি? আলো মাথা নাড়ায়। স্বামীন আলোর হাতে ব্যাগের দিকে তাকিয়ে বলে, যা যা বলেছি নিয়েছো ব্যাগে? আলো মাথা নেড়ে বলে, হ্যাঁ। স্বামীন আলোকে নিয়ে আজ সেন্তোসা আইসল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছে। সেখানে গিয়ে একটা মোটেলে বুক করে বিশ্রাম নিয়ে যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছে আলো। স্বামী অতিরিক্ত শার্ট কিংবা তার শাড়ি সবই নিয়েছে ব্যাগে। রিসেপশনে মেয়েটি এসে স্বামীন আর আলোকে ডেকে নেয়। তারা মেয়েটি পিছু পিছু ডক্টরের কেবিনে যায়। ডক্টর এনজিকে দেখে মনে হচ্ছে না তার বয়স 48 বছর কিংবা 21 বছরের ডাক্তারি ক্যারিয়ার, বরং তার বয়স 26 কিনা 28-এর কাছাকাছি মনে হচ্ছে। সামনের দিকে তাকিয়ে একটা প্রশস্ত হাসি দিয়ে বলে, তুমি স্বামীন? তোমার সাথে কথা হয়েছিল আমার? স্বামীন মাথা নাড়ায়। এনজি আলো দিকে তাকিয়ে স্বামীনকে বলে, তোমার স্ত্রী একজন অতি রূপবতী নারী স্বামীন। স্বামীন ম্লান হাসে। এনজি বলতে থাকে, সার্জারি আগে আমি তোমার স্ত্রীর ক্ষতটা সম্পর্কে ধারণা নিতে চাচ্ছি। আজ ওকে দেখব, তারপর তোমাকে জানিয়ে দেব কখন সার্জারি হবে। স্বামীন সম্মতি জানায়। এনজি উঠে দাঁড়ায়। আলোকে বলে, আমি তোমার ক্ষতটা দেখতে চাচ্ছি আলো। স্বামীন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে, আমি বাইরে অপেক্ষা করছি ম্যাম। এনজি অবাক হয়ে বলে, তুমি তো হাজব্যান্ড স্বামীন, থাকতে পারো। ও কিছুটা মনে জোর পাবে। আলো স্বামীন একে অপরের মুখের দিকে অস্বস্তি নিয়ে তাকায়। কিছু সময় পর স্বামীন বলে, আপনি দেখুন ম্যাম, আমি আসছি। সার্জারি কখন হবে? প্রশ্নটি করে আলো স্বামীনের দিকে তাকায়। স্বামীন বলে, আমাদের ইনফর্ম করা হবে। আলো সংকোচ নিয়ে এদিক ওদিক তাকায়। স্বামীন বুঝতে পারে। বলে, কি অসুবিধা? কেন? ওয়াশরুমে যেতে চাচ্ছি। স্বামীন আলোর হাত থেকে তার ব্যাগটা নিয়ে নেয়। তারপর বলে, ওদিকটায় যাও, আমি এখানে অপেক্ষা করছি। মুখে পানি ছাপটা দিয়ে আলো ডান দিকে তাকায়। তার বয়সী একজন নারী চেহারা নতুন করে মেকআপ লাগাচ্ছে। মহিলা আলোকে এক পলক দেখে বলে, কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ? কেন এসেছো? আলো কিছু বলতে যাবে, তার আগে বলে ওঠে, স্তন ছোট বড় করার জন্য ডক্টর এনজি খুব ভালো। আমি এসেছি স্তন ছোট করাতে। বেবিকে বেস্ট ফিডিং করিয়ে আমার সৌন্দর্য সব নষ্ট হয়ে গিয়েছে। আলো কান গরম হয়ে গিয়েছে। ভদ্রমহিলার কথাগুলো শুনে সে কোনো জবাব না দিয়ে টিস্যু পেপার নিয়ে নিজের ভেজা মুখটা মুছে নিতে থাকে। মহিলা বলতে থাকে, আমরা কয়েকজন বান্ধবী বেশ ভালো ফল পেয়েছে, তুমিও নির্বিঘ্নে করতে পারো। সবাই এখানে এসব করতে আসে না ম্যাম, নিচু স্বরে বলে আলো। কৌতূহলী ভদ্রমহিলা বলে, তুমি কেন এসেছো তবে? নাকি লিপস সার্জারি? কিন্তু তুমি তো দেখতে খুবই চমৎকার। আলো কোনো জবাব না দিয়ে বেরিয়ে যায়। স্বামী দাঁড়িয়ে আছে তার ব্যাগ হাতে। মেয়র সাহেবের এই রূপ দেখে খুবই হাসি পাচ্ছে আলোর। বইয়ের ব্যাগে হাত বাড়িয়ে আছে একজন গুরুগম্ভীর নেতা। সাহেবদের মতো পোশাক পরে হাতে বইয়ের ভ্যানটি ব্যাগ। কি এক অদ্ভুত দৃশ্য। আলো এগিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে নেয়। সবগুলো থিম ব্যাগ। ঘুরে শেষমেশ স্বামীন আর আলো সেন্তোসা বিচের দিকে যায়। স্বামীন আর চোখে আলোকে এক পলক দেখে আজ উড়োচণ্ডী আলো খুবই শান্ত লাগছে। কোনো ব্যাপারে সিনকেট করছে না, অযথা প্রশ্ন করছে না, আপত্তি জানাচ্ছে না। আলো সব কিছু ঘুরে ঘুরে দেখছে। স্বামীন বলেন, তুমি কখনো ঘোরাঘুরি করনি তাই না? খুব একটা। আলো মাথা নাড়ায়। তারপর বলে, সবসময় নিজের লেখাপড়া, বিভিন্ন প্রতিযোগিতা এইসব নিয়ে থেকেছি। ঘোরাঘুরি বলতে ছুটি পেলে মামাবাড়ি যেতাম। আমাদের আর কোনো রিলেটিভ নেই তেমন। তোমার রুমে দেখছি একটা আলমারি ভর্তি তোমার পুরুষ
এত পুরস্কার কিসের জন্য? ওগুলো সব রচনা লেখা বিতর্ক জন্য পেয়েছি। আমার আর কোনো গুণ নেই। ক্লাস 6 থেকেই আমি বিতর্ক করি। তুমি বিতর্কিত? ইসমামও বিতর্কিত। ওসবের জন্য অনেক পুরস্কার আছে বাড়িতে। আলো অস্বস্তি পড়ে যায় ইসমামের কথা শুনে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমেই তো তাদের দুজনে আলাপ হয়েছে। শামিন আলোর নীরবতা দেখে বলে, চলো ওদিকটা যাই। হাঁটতে হাঁটতে বিচের একটা ফাঁকা জায়গায় এসে তারা দাঁড়িয়ে পড়ে। পরিবেশটা খুব ভালো লাগছে আলোর। বিচে স্বামী স্ত্রী সবাই ঘনিষ্ঠ হয়ে হাঁটছে। আলো টের পেল তার হঠাৎ করে খুব ভালো লাগছে এই দৃশ্যটা। এখানেই থাকবে। আলো স্বামীর দিকে তাকিয়ে তার কথা শুনে স্বামীন বলতে থাকে, চলো মোটেলে ঢুকি। তোমার বিশ্রাম দরকার। আমার এখন ফিরছি না, সন্ধ্যার পরে সূর্যাস্ত দেখে ফিরব। লিফটের দরজা খুলে যেতেই স্বামীন আলো দিকে তাকিয়ে হেসে বলে, আজ চুমুখোর কোনো কাপড় নেই। আলো লজ্জিত ভঙ্গিতে হাসে। স্বামীন বলে, শুরুতেই আমি তোমার মতো খুবই বিরক্ত হয়ে যেতাম। প্রথম যখন ইউএসএ গিয়েছিলাম ইসমামের কাছে, তখন ইসমামের সামনে এমন পরিস্থিতি পড়ে গিয়েছিলাম আমি। দুই ভাই ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিলাম। ইসমাম প্রায় পালিয়ে যাচ্ছিল আমার পেছন থেকে। লিফট বন্ধ হতে পেছনে ঘুরে দেখি আমার ভাই নেই। আলো ফিক করে হেসে দেয়। স্বামীনের কাছে সে হাসি বড়ই মধুর লাগে। এ মেয়ে যখন হাসে তখন ওকে পুরো অন্যরকম লাগে। রুমে ঢুকে স্বামীন ব্যাগপত্র রেখে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। স্বামীন ধীর পায়ে হেঁটে আয়নার সামনে যায়। নিজেকে ঘুরিয়ে ফিরে দেখতে থাকে। হঠাৎ গলা কাজটা তার চোখ যেতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ঘুরে স্বামীনের দিকে তাকায়, তারপর ছুটে গিয়ে পাস ব্যাগ খুলে ব্যাগের সব জিনিসপত্র ঢেলে দেয় বিছানায়। স্বামীন উঠে বসে, অবাক হয়ে বলে, কি হয়েছে? কি খুলছো? আলো আতঙ্কিত মুখ নিয়ে বলে উঠে, তুমি সম্ভবত কি? আমি সম্ভবত আপনার দেওয়া লকেটটা মোটেলে ফেলে দিয়ে এসেছি। হোয়াট? শব্দটা উঁচু গলায় বলে স্বামীন। আলো মুখ শুকনো করে বসে আছে। মোটেলে কিভাবে ফেলে এসেছ? ওয়াশরুমে গোসলের সময় খুলে রেখেছিলাম মিউরের সামনে। স্বামীন হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলো খুব অস্বস্তি হচ্ছে। স্বামীন উঠে দাঁড়ায়, আলোর দিকে তাকিয়ে বলে, কিছুক্ষণ একা থাকতে পারবে? কোথায় যাচ্ছেন আপনি? সেই মোটেলে। এখন এত রাতে? স্বামীন কিছু বলে না, দরজার দিকে যেতে নেয়। আলো বলে, থাক, বাদ দিন। স্বামীন ঘুরে তাকায় আলোর দিকে, গম্ভীর কণ্ঠে বলে, শুধু তোমার ওই হাতে বালা দুটো নয়, ওই লকেটটাও সাথে আমার অনেকটা ইমোশন জড়িয়ে আছে। আমি এটা এত সহজে হারিয়ে ফেলতে চাই না। আলো স্বামীনের চোখের দিকে তাকিয়ে আছে। স্বামী চুপচাপ রুম থেকে চলে যায়। 3 থেকে 3.5 ঘন্টা ধরে আলো একই ভাবে বসে আছে। তার নিজের ওপর নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কতটা কেয়ারলেস সে। স্বামীর সেই দৃষ্টি। আলো অস্বস্তি হচ্ছে। যাওয়ার সময় তাকে দেখে মনে হয়েছে সে আলোর উপর রাগ করেছে। তার দেওয়া উপহার এভাবে কেয়ারলেসের মতো এখানে সেখানে ফেলে আসার জন্য। আলো বেশ অবাক হচ্ছে। স্বামীন তার উপরে বিরক্ত হচ্ছে। তাকে তার মতো খারাপ লাগছে কেন? জড়তা কাটিয়ে নিয়ে আলো ফোনটা হাতে নিল। স্বামীন নাম্বার ডায়াল করতেই একজন নারী কণ্ঠে বলে উঠল, দি নাম্বার ইউ আর ট্রাই টু কল ইজ কারেন্টলি সুইচড অফ। মোটেলের রিসিপশনিস্ট স্বামীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। স্বামীর গম্ভীর কণ্ঠে বলে, আমি চেক করে দেখতে চাই। কিন্তু স্যার, এটা তো সম্ভব না। নতুন গেস্ট উঠেছে ওই ঘরে। আর তাছাড়া আপনাদের জিনিস আপনার রেসপন্সিবিলিটি ছিল। স্বামীর পকেট থেকে কিছু ক্যাশ বের করে রিসিপশনিস্টের দিকে বলে, এখানে সম্ভব না। রিসিপশনিস্ট এদিক ওদিক তাকিয়ে টাকাগুলো নিয়ে নেয়। তারপর বলে, দেখছি স্যার। ওয়াশরুম তন্ন তন্ন করে খুঁজো, লকেটটা খুঁজে পাওয়া গেল না। রুমে নতুন গেস্ট বিরক্ত ভঙ্গিতে মোটেলের ম্যানেজারের দিকে তাকিয়ে আছে। ম্যানেজার ফিসফিসে বলে, উনি একজন ডিটেকটিভ, ওনাকে ওনার কাজ করতে দিন। অতিথি লোকটা অবাক চোখে স্বামীনকে দেখে। স্বামীনের চেহারা বডি দিকে দেখে। ডিটেকটিভ মনে হচ্ছে। চেহারা পুরো শার্লক হোমস ভাব আছে। তাই নিজের বিরক্ত প্রকাশ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। লকেটটা কোথাও খুঁজে না পেয়ে বিরস মুখে বের হয়। ম্যানেজার স্বামীনের দিকে এগিয়ে গিয়ে বলে, খুঁজে পেয়েছেন স্যার? স্বামীন তার কথার জবাব না দিয়ে তাকে জিজ্ঞেস করে, আমার যাওয়ার পরে রুম ক্লিন করা জন্য যে রুম বয় এসেছিল তার সাথে আমি কথা বলতে চাই।
কিন্তু স্যার এভাবে ম্যানেজার মিনমিন করতে থাকে। স্বামী ওয়ালেট থেকে আরও কিছু ক্যাশ বের করে ম্যানেজারের দিকে এগিয়ে দিয়ে বলে, নিয়ে আসুন ওকে।